পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার যে শহরটি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত, যেখানে আছে অনুচ্চ টিলা আর তার সাথে খুব সুন্দর সুন্দর লেক। ছোটনাগপুর মালভূমির বেশিরভাগটাই রয়েছে এই ঝাড়খণ্ড রাজ্যে, তাই এখানে দেখতে পাওয়া যায় এরকম অনুচ্চ টিলা পাহাড় বা ছোট ছোট পাহাড়। সুবর্ণরেখা নদীর তীরে এই শহরটিতে রয়েছে জঙ্গল, তার সাথে পাহাড়ি ঝর্ণা। কথিত আছে সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যেত, আর এই নদীতে বড় বড় শিলাশায়িত রয়েছে বলে এই জায়গাটির নাম ঘাটশিলা। ঘাটশিলা ভ্রমণে কোথায় কোথায় ঘুরবো তার সব কিছু বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসব। দেখতে থাকুন আমার এই ব্লগটি, আর কেমন লাগবে সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন। চলুন তাহলে বেরিয়ে পড়ি আজকের জন্য। নমস্কার, আমি তনয়া। ঘরকন্যা ও ঘোরাফেরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের ঘাটশিলার এই নতুন ব্লগটি। জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা কাঁচা রাস্তা ধরে এগোতে এগোতে আর তার সাথে পাশে টিলা পাহাড়কে দেখতে দেখতে শুরু করতে চলেছি আমার ঘাটশিলা ভ্রমণ বৃত্তান্ত। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা থেকে আপনারা ঠিক কীভাবে ঘাটশিলা আসবেন। কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব 239 কিলোমিটার। সড়ক পথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে আনুমানিক 5 ঘন্টা। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকেও ট্রেন ধরে চলে আসতে পারবেন। সময় লাগবে আনুমানিক ঘন্টা 3 মতো। হাওড়া স্টেশন থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, তিতলাগড় এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস এবং রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরেও আপনারা পৌঁছে যেতে পারেন ঘাটশিলা। ঘাটশিলা ভ্রমণের প্রথম দিনেই আমাদের আজকের গন্তব্য সিদ্ধেশ্বর পাহাড় এবং সিদ্ধেশ্বর পাহাড়ের ওপরে প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। চলুন তাহলে এই আঁকাবাঁকা পাথুরে রাস্তা ধরে এগিয়ে চলি সিদ্ধেশ্বর পাহাড়ের একদম ওপরে। খানিকটা ট্রেকিং করেই আসতে হবে এই সিদ্ধেশ্বর পাহাড়ের ওপরে। এখানে আসলেই চোখে পড়বে এই প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দিরটি। বলা যায় শ্রাবণ মাসের সোমবার এবং অন্যান্য দিনে এই শিব মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়। তবে বছরের অন্যান্য সময় কিন্তু এই মন্দিরে পর্যটকদেরই আনাগোনা দেখতে পাওয়া যায়। তবে সিদ্ধেশ্বর মন্দির আসতে হলে যদি আপনার পায়ের কোনো সমস্যা থাকে বা সাথে কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকেন অথবা আপনার সাথে একদম ছোট্ট কোনো শিশু থেকে থাকেন, তবে এই জায়গাতে না আসাই ভালো। সিদ্ধেশ্বর শিব মন্দির থেকে আমরা এগিয়ে চলেছি গালুডি ড্যাম দেখব বলে। এই মুহূর্তে আমরা এসেছি সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত গালুডি ড্যাম দেখতে। গালুডি ড্যাম ঘুরতে ঘুরতে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা ঘাটশিলা পৌঁছে এই ঘাটশিলার ট্যুরিস্ট স্পটগুলি ঠিক কিভাবে দেখবেন। যদি আপনার সাথে প্রাইভেট কার থাকে তবে তো আমি যেভাবে ঘুরে ঘুরে দেখছি নিজের মতো করে সেভাবে দেখতে পারেন। যদি আপনারা ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছে যান তাহলে স্টেশনের ঠিক বাইরে আছে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ডেই বাইরেই চার্ট দেওয়া থাকে, সেই চার্ট দেখে আপনারা কিন্তু অনায়াসে ঘুরে আসতে পারেন এখানকার এই বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। ঘাটশিলা স্টেশনের বাইরে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানেই বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য চার্ট রয়েছে, আর সেই চার্ট অনুযায়ী আপনারা পছন্দ করে নিতে পারেন ঘাটশিলার ঠিক কোন কোন স্পট আপনারা ঘুরে দেখবেন। সেই অনুযায়ী অটোওয়ালার সাথে দাম দর করে আপনারা ঘুরে নিতে পারেন ঘাটশিলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। ঘাটশিলায় এসে আমরা প্রথম দিন বিকেলবেলা 2টো স্পট দেখে ফিরে এসেছিলাম সুবর্ণভিলা রিসোর্টে। এই রিসোর্টে রাতটুকু কাটিয়ে আমরা সকালবেলা প্রাতরাশ সেরে সোজা বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনে গন্তব্যস্থলের দিকে। সুবর্ণভিলা রিসোর্ট থেকে আমরা সোজা চলে এসেছি গৌরীকুঞ্জে।
ঘাটশিলা ভ্রমণের শেষ দিনে আমি এসেছি এই মুহূর্তে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, যেটা কিনা গৌরীকুঞ্জ নামে পরিচিত আমাদের সকলের কাছে। ঘাটশিলা শহরে অবস্থিত এই গৌরীকুঞ্জ এই বাড়িটি। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটি হলো বাড়িতে প্রবেশের মূল গেট। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বসত বাড়িটি সকাল 9টা থেকে দুপুরবেলা 1টা অবধি এবং বিকেলবেলা 3টে থেকে 5:30 অবধি খোলা থাকে। গৌরীকুঞ্জতে প্রবেশের সাথে সাথেই চারিদিকের দেওয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে খুব সুন্দর ছবির মাধ্যমে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর নাম অনুযায়ী এই জায়গাটির নামকরণ করা হয়েছে গৌরীকুঞ্জ। এখানে দেখুন, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম খাওয়ানোর জন্য তার ভাইয়ের হাতে লাগানো আম গাছটিও রয়েছে এই গৌরীকুঞ্জতে। অনেক স্মৃতি বিজড়িত এই ঘাটশিলার গৌরীকুঞ্জ। এখানে অপুর পাঠশালা নামে পাঠশালাও আছে। জীবনের শেষ সময়টি সাহিত্যিক এই বাড়িতেই কাটিয়েছিলেন এবং এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অপূর্ব সুন্দরভাবে সাহিত্যিকের জীবনের বিভিন্ন পর্যায়ের ছবি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানেই রয়েছে ফুলডুংরির পাহাড়, অপু দুর্গার সেই বিখ্যাত ছবি, যা আমাদের পথের পাঁচালীর কথা মনে করিয়ে দেয়। সব মিলেমিশে এইখানটিতে এক অদ্ভুত সুন্দর পরিবেশ রয়েছে। এই হলো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। এবার আসুন প্রবেশ করা যাক গৌরীকুঞ্জের ভেতরে, যেখানে দুটি ঘর রয়েছে। এখানেই রয়েছে লেখকের ব্যবহৃত পোশাক, তার লেখা কিছু বই, যা খুব সযত্নে এখানে রাখা হয়েছে। এই হলো বিভূতিভূষণের রচনাবলী, কিছু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। সত্যি ভাবলে ভীষণ অবাক লাগছে, যেখানে বসবাস করতেন আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক সেখানটাতেই আমি আজ দাঁড়িয়ে রয়েছি আর চারপাশটা খুব সুন্দরভাবে দেখছি। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বইয়ের পাশাপাশি রয়েছে পুরোনো দিনের অনেক সুন্দর সুন্দর ছবি, তার সাথে হাতে লেখা চিঠিও এখানে দেখতে পেয়েছিলাম। গৌরীকুঞ্জ ঘুরে এখন আমরা চলেছি আজকের আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা এখন ঠিক কোথায় যাচ্ছি। ঠিকই ধরেছেন, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ঘাটশিলার রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনের ভেতরটাতে এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এটি হলো মন্দির। কৃষ্ণ মিশন ঘুরেই তার ঠিক পাশেই রয়েছে বিখ্যাত এই গণেশ কালাকান্দের দোকান। এই কালাকান্দের দোকানটি 100 বছরেরও বেশি পুরনো। এখন যাকে দেখতে পাচ্ছেন তার সাথে কথা বলে জানতে পারলাম ওনারই ছেলের নামে এই দোকানটি। এখানে এখন কড়াইয়ে 15 লিটার দুধ জাল হচ্ছে, আর এই দুধ থেকেই তৈরি হয়েছে এই বিখ্যাত কালাকান্দ। অপূর্ব স্বাদ এই কালাকান্দের, তাই জন্য আমরা সবাই মিলে এখানে প্রায় 500 থেকে 1 কিলো করে করে কালাকান্দ নিয়েছি বাড়ির জন্য। এখানকার এই দোকানের কালাকান্দ 500 টাকা করে কেজি। সত্যি আমরা শুনে গিয়েছিলাম যে এই গণেশ কালাকান্দের দোকানের উদ্দেশ্যে এই দোকানে যাওয়াটা সার্থক হয়েছে। কালাকান্দ কিনে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি ঘাটশিলার গ্রামের ভেতর দিয়ে। গ্রামের কখনো কাঁচা, কখনো বা পাকা, কখনো বা আঁকাবাঁকা পথ বেয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আরও একটি নতুন গন্তব্যস্থলের দিকে। আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি সামনে ছোট ছোট টিলা পাহাড়, কখনো বা জঙ্গল, এই সব কিছুকে সাক্ষী রেখে চলেছি আমরা এখন বুরুডি লেকের উদ্দেশ্যে। ঘাটশিলার বিখ্যাত টুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম হলো এই বুরুডি লেক।
চলুন তাহলে আমার সাথে আপনারাও এই বুরুডি লেক যাওয়ার জন্য যাত্রাপথে সঙ্গী হয়েও খানিকক্ষণ থাকুন। ঘাটশিলা স্টেশন থেকে বুরুডি লেকের দূরত্ব 9.5 কিলোমিটার। গাড়িতে সময় লাগে আনুমানিক আধ ঘন্টার মতো। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে গল্প করতে করতে আর চারিদিকে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে প্রবেশ করেছি বুরুডি লেকে। বুরুডি লেক ঘুরতে আসার জন্য আদর্শ সময় হলো সকালবেলা অথবা বিকেলবেলা। আমরা একেবারে দুপুরবেলা মানে দুপুর 12টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম এখানে। প্রচণ্ড রোদে গরমে আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। এই যে খড়ের ছাউনি দিয়ে ঘেরা রাস্তার দুপাশে যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি হলো সবই খাবারের দোকান। এখানকার এই খাবারের দোকানগুলিতে সবাই এসেই প্রথমে খাবার অর্ডার করে চলে যায় এই লেক দেখতে এবং লেকের ধারে যে সমস্ত বোটিংয়ের ব্যবস্থা আছে সেগুলি করতে। বুরুডি লেকে এসে আপনি স্পিড বোটে চড়তে পারেন অথবা কায়াকিংও করতে পারেন। তবে ওই যে আমি বললাম সকালবেলা অথবা বিকেল নাগাদ আসতে পারেন, না হলে কিন্তু আমাদের মতো প্রচণ্ড গরমে কষ্ট করতে হবে। বুরুডি লেকে কায়াকিং এবং স্পিড বোটে চড়ার জন্য যে টিকিট রয়েছে তা একেবারেই আমাদের সাধ্যের মধ্যে। আমরা এই লেকে বোটিংয়ে যাওয়ার সময় এই হোটেলে খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম, তাই কায়াকিং বোটিং সব কিছু করে যখন আমরা এসেছি এখানে তখন আমাদেরকে দেওয়া হয়েছে ডাল ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, তার সাথে আলু পটলের তরকারি আর চিকেন। আর বিখ্যাত দেশি মুরগির ঝোল দিয়ে ভাত তরকারি সব মিলে সেই থালির দাম হয়ে থাকে 200 টাকা। দেওয়া হয় 4 পিস দেশি মুরগি, তার সাথে 1 পিস আলু দিয়ে ঝোল। দুপুরে খাওয়া দাওয়া সেরে খুব সুন্দর একটা রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। গাড়ি যত টার্ন নিচ্ছে ততই বুঝতে পারছি আঁকা বাঁকা পথ ধরে গাড়ি আমাদের উঠে চলেছে একদম পাহাড়ের ওপরে। আর সেখানে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো আমাদের পরবর্তী গন্তব্য ধারাগিরি ফলস। চলুন তাহলে এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। বুরুডি লেক থেকে ধারাগিরি ফলস আসতে হলে যে রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে সেই রাস্তার চারিদিকে প্রাকৃতিক শোভা অপূর্ব, তবে রাস্তার অবস্থা একেবারেই জরাজীর্ণ। রাস্তায় প্রতি পদে পদেই আমাদের মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে কি গাড়ি যেতে পারে, এতটাই সংকীর্ণ ছিল এই রাস্তা। তবে এখানে পৌঁছানোর পরে বুঝতে পারলাম যে আমাদের মতো বহু পর্যটক এসেছে এই ধারাগিরি ফলস দেখার জন্য। এখানে এসে গাড়িটা পার্ক করে স্থানীয় লোকের সহায়তায় আমরা এগিয়ে চলেছি ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। এখানে একেবারে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে লাল মাটির পাথুরে রাস্তা ধরে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। ভীষণ রোমাঞ্চকর এই ধারাগিরি ফলসের যাওয়ার রাস্তাটি, ভীষণ সুন্দর। চারিদিকে নিস্তব্ধ নিঝুম পরিবেশে পাখির ডাক শুনতে শুনতে ছোট্ট ছোট্ট পা নিয়ে আসুন এগিয়ে যাই ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। দেখুন আমাদের সাথে ছোট ছোট যে বাচ্চাগুলি রয়েছে তারাও প্রচণ্ড আনন্দ সহকারে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে এসে যে স্থানীয় গাইডের সাহায্য নিলাম তাদেরকে গাড়ি প্রতি 50 টাকা করে আমাদের দিতে হয়েছিল। তবে আপনি কিন্তু এখানে এসে একা ঘুরতে পারলেও স্থানীয় লোকের সহায়তা নিতেই হবে, কারণ এটাই তাদের জীবিকা নির্বাহের একটি উপায় বলা যেতে পারে। পাথুরে রাস্তা ধরে এগিয়ে যেতে যেতেই খানিক দূরে চোখে পড়ল পাথরের মাঝখান দিয়ে লাল রঙের যে ছোট্ট জলস্রোতটি দেখতে পাচ্ছি, সেটি হলো এই ঘাটশিলা ভ্রমণের অন্যতম একটি আকর্ষণ, যা কিনা ধারাগিরি ফলস নামে পরিচিত। ধারাগিরি ফলস, আমরা এই মুহূর্তে আছি ধারাগিরি ফলস দেখার জন্য এসেছি। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই ফলসটা রয়েছে। এই যে চারিদিকটাতে গাছ দিয়ে ঘেরা, ঠান্ডা অন্ধকার প্রায় জায়গাটা। এখান দিয়ে হাঁটতে হাঁটতে পুরো চলে গেলে ধারাগিরি ফলস পাওয়া যায়। কোন দিকে কোন দিকে? এখান দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখান দিয়ে অনেকটা এগিয়ে গেলে খুব সুন্দর ধারাগিরি ফলসের রাস্তা। এই আমাদের পুরো
গ্রুপ আসছে হেঁটে হেঁটে। সবাই বৃষ্টি নামার আগেই ফিরে এসেছে। এই জায়গাটি ঘুরে এসে আমি যা বুঝতে পারলাম, আপনার সাথে বয়স্ক কোনো ব্যক্তি অথবা 5 বছরের নিচে ছোট বাচ্চা বা যার কিনা পায়ের কোনো সমস্যা রয়েছে তাদেরকে এই ধারাগিরি ফলসের রাস্তায় না নিয়ে আসাই ভালো, কারণ এখানে এসে আপনাকে খানিকটা রাস্তা পায়ে হেঁটেই ট্রেক করে ওপরে উঠতে হবে। আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকেই আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম। দুদিনের ঘাটশিলা ভ্রমণ করে খুব সুন্দর কিছু স্মৃতি নিয়ে আজ ফিরে চলেছি বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ঘাটশিলা ভ্রমণের ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকের পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ব্লগে।